প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই বলে এসেছেন যে ৫ আগস্টের আগে তার সাথে ছাত্রদের কোনো প্রকার যোগাযোগ ছিল না। আমাদের প্রধান উপদেষ্টা মিথ্যা বলে আসছেন, তার প্রতি সম্মান জানিয়ে আমি সেই শব্দ উচ্চারণ করতে চাই না। তিনি সত্য গোপন করেছেন যদি হান্নান মাসুদের কথা সত্য হয়ে থাকে। কেন তিনি সত্য গোপন করেছিলেন? তাহলে কি তার দীর্ঘদিনে একটি পরিকল্পনা ছিল? এই প্রশ্ন যদি করি, সেটি কি খুব অবান্তর কিছু হবে? এবং আমরা তো এখন নানান মাধ্যমে জানতে পারছি যে কিভাবে এই আন্দোলন গড়ে উঠেছিল। অর্থাৎ শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, তারপরে ছাত্রদের পক্ষ থেকে তার কাছে ফোন গেছে, তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ ছিল। কিন্তু হঠাৎ করে বোমা ফাটালেন সাবেক ছাত্র সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ। তিনি দৈনিক কালের কণ্ঠকে একটি ভিডিও সাক্ষাৎকারে যা বলেছেন, আমি কোট আনকোট আপনাদের সামনে একটু তুলে ধরছি। হান্নান মাসুদ কালের কণ্ঠকে বলছেন, ১ আগস্ট রাতের দিকে মুশফিক ফজল আনসারী, অর্থাৎ এই নামটির সঙ্গে আমরা অনেক বেশি পরিচিত। তিনি বর্তমান সরকারের সময় প্রেস মিনিস্টার হয়ে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের জন্য আছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যিনি নিয়মিত সংবাদ কভার করতেন, সেই মুশফিক ফজল আনসারীর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম কথা হয়। কিভাবে কথা হয়? মুশফিক ফজল আনসারী মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশির নামে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন ছাত্রদেরকে। সেই সিগন্যাল অ্যাকাউন্টের মাধ্যমে, সেই অ্যাপসের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়। এবং আমাদের প্রধান উপদেষ্টা তখন যে কথাগুলো তাদেরকে বলেছিলেন এরকম যে, তিনি বলছিলেন, তোমরা এগিয়ে যাও, সারা দেশের মানুষ তোমাদের সঙ্গে আছে, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে। এবং হান্নান মাসুদ আরও বলছেন যে সে সময় তারেক রহমান সাহেব আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ফোন ট্র্যাক হচ্ছিল, রেকর্ড হচ্ছিল, তাকে আমরা অ্যাভয়েড করি। এছাড়া বিদেশে অবস্থানরত আরও অনেকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। অথচ আমাদের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তার প্রতি অনুরোধ জানিয়ে যে ফোন গিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে, এর আগে এসব বিষয়ে তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এবং তিনি সরাসরি তো তার সাক্ষাৎকারে বলেছেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আরও কয়েক মাস আগে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুইজারল্যান্ডের দাভোসে বসে। তো ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল। এমন প্রশ্ন জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছিলেন সেটিও আমি কোট এবং আনকোট তুলে ধরেছি আপনাদের সামনে। তিনি বলেছিলেন যে প্যারিসের একটি হাসপাতালে তখন আমি চিকিৎসাধীন অবস্থায় যোগাযোগ করেছিল শিক্ষার্থীরা। আমি তাদের কাউকেই চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি। তারা বলল যে আপনাকে সরকার প্রধান হতে হবে। তিনি বলছিলেন যে না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো। তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তারা নাছোড়বান্দা, কিছুতেই ছাড়তে চাইছিল না। তারা বলছিল যে শেখ হাসিনা চলে গেছেন, এখন সরকার প্রধান হতে হবে, এবং শেষ পর্যন্ত আমি রাজি হলাম। এখন কথা হচ্ছে যে হান্নান মাসুদ ১ তারিখে ফোন দিয়েছিলেন, আগস্টের ১ তারিখে। শেখ হাসিনা দেশ ছাড়লেন ৫ তারিখে। আর হান্নান মাসুদের সঙ্গে এটি প্রথম কথা হয়তো, আমরা ধরে নিচ্ছি। কিন্তু হঠাৎ করে তো হান্নান মাসুদ নিজে থেকে একা তার সঙ্গে কথা বলেননি। নিশ্চয়ই এর আগে থেকে আরও অনেকের সঙ্গে যোগাযোগ ছিল। এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমি মুঠো ফোনে খোঁজখবর নিতাম দেশে কি হচ্ছে, কিন্তু কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কারোর সঙ্গে যদি কারোর ছাত্রদের যোগাযোগ না থেকেই থাকে, সেই ১ আগস্টেও বা হান্নান মাসুদ কি হঠাৎ করে তাকে ফোন দিয়েছিলেন? এবং সেই আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফা আন্দোলন যেটা এলো, তখন অনেকের সঙ্গে কথা হচ্ছিল। বিদেশে অবস্থানরত আরও অনেকের সঙ্গে তাদের কথা হচ্ছিল, দেশে অবস্থানরত বিএনপি নেতাদের সঙ্গে কথা হচ্ছিল। তারেক রহমানের একটি কথা আমি বরাবরই বলি,
বা বিএনপির সঙ্গে এই আন্দোলনের সময় যদি সরকারে বিএনপি থাকতো, বিরোধী দলে যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ সেটি ক্যাশ করতো, বিএনপিও সেটিকে ক্যাশ করেছে যদি হয়ে থাকে। এটি রাজনৈতিক হিসাবে কথা। আর এই আন্দোলনের যে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, সেই কথা তো আমাদের প্রধান উপদেষ্টাই আরও একটি অনুষ্ঠানে, যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশন একটি অনুষ্ঠানে তিনি নিজেও সেটি বলেছেন যে ছাত্ররা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল। আর সরকারের এই মুহূর্তে যিনি তথ্য বিষয়ক উপদেষ্টা দায়িত্বে আছেন মাহফুজ আলম, তাকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অতএব কোনো এমপিকে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা গেছে, এরকম একটি ছবি ভাইরাল হয়েছে, দেশের প্রায় সব গণমাধ্যমে ছবিটি সংযুক্ত করে নিউজও করা হয়েছে, আলোচনা সমালোচনা ঝড় বইছে। অনেকে বলছেন যে এতে সমালোচনার কি আছে। আমি বলবো শুধু সমালোচনা নয়, অবশ্যই এর মধ্যে এর সাথে এইসব কথিত নেতাদের নীতি নৈতিকতা নিয়ে অনেক বড় প্রশ্ন উঠতে পারে, তাদের ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয়ও আমরা এর মধ্যে পেতে পারি। বিষয়টি হচ্ছে যে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের একটি বিয়ের অনুষ্ঠান, সেখানে কারা উপস্থিত ছিলেন? সাবেক মন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং একজন সাবেক এমপিও ছিলেন সিলেটের হাবিবুর রহমান। গত 5 আগস্টের পরে এই প্রথম এ ধরনের কোনো অনুষ্ঠানে একসাথে এরকম কয়েকজন মন্ত্রীকে দেখা গেল। এর আগে অবশ্য তাদেরকে দেখা গেছে কোথাও কোথাও, যেমন শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে তাদের কাউকে কাউকে দেখা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের কিংবা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী সমাবেশে তাদের কাউকে কাউকে দেখা গেছে, ঈদের জামাতে দেখা গেছে, এগুলো নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে তাদেরকে এইভাবে দেখা যাবে গেট টুগেদার করছেন, এই বিষয়টিতে খোদ যুক্তরাজ্য আওয়ামী লীগেরই নেতা কর্মীরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন দেশে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের, দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে দেশের মধ্যেই পালিয়ে বেড়াচ্ছেন, কত পার্সেন্ট পালিয়ে যেতে পেরেছেন আওয়ামী লীগের যে লাখো কোটি নেতা কর্মী রয়েছেন? 1%, 2%, 5%, খুব বেশি হলে লাখো কোটি নেতা কর্মী তো দেশে রয়েছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশে অবস্থান করছেন পলাতক অবস্থায়। সেই তাদেরকে এইভাবে রেখে এই যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এইভাবে ফটো সেশন করছেন, তাদেরকে একটু ভাবতে লজ্জা হয় না? এই প্রশ্ন আওয়ামী লীগ নেতা কর্মীদেরই। এবং আমি বলবো ঠিকই তো, আমরা দেখছি যে আওয়ামী লীগের বিক্ষিপ্ত মিছিল বের হচ্ছে, ঝটিকা মিছিল বের হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, সেখান থেকে পরবর্তীতে অনেকে আটক হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, জেলে ঢুকছেন, মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন। শুধু মিছিল করতে গিয়ে মামলা মোকদ্দমার শিকার নয়, যে কোনো কারণে যে কোনো অজুহাতে তাদের অনেকে তো প্রতিনিয়ত হামলারও শিকার হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন। আমরা দেখিনি যে ছাত্রলীগের একজন নেতাকে ছাত্র দলের কয়েকজন নেতা মিলে কিভাবে পায়ের নিচে ফেলে ইজি বাইকে করে সারা শহর ঘোরানো হচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের যাদের বাবা মা প্রয়াত হয়েছেন, তাদের কবরস্থানে পর্যন্ত তাদের সন্তানেরা নাকি যেতে পারছেন না দোয়াটুকু পর্যন্ত করতে। যেমন আগামী 27শে এপ্রিল আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক বর্ষিয়ান নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী। সেই দিনও তার পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের কবর জিয়ারত করতে যেতে নাকি আতঙ্কের মধ্যে রয়েছেন। আর এই যে নেতারা প্রয়াত হয়েছেন বা যারা জীবিত আছেন, তাদের পরিবারের সব সদস্য তো আর রাজনীতির সঙ্গে জড়িত নন, তারপরও তাদেরকে নাকি গোয়েন্দার নজরদারিতে রাখা হয়। কবরস্থানে গেলেও নাকি সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারি করে। এই যখন দেশের অবস্থা, এই নেতারা কিভাবে, কোন বিবেকের জায়গা থেকে তারা এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থেকে হাস্যজ্জ্বল অবস্থায় ফটো সেশন করেন? তাদেরকে মিনিমাম কোনো ধরনের কমিটমেন্ট নেই?
দেশের প্রতি না হোক, দেশের প্রতি কতটুকু আছে তা তো আমরা জানি। হাজার হাজার টাকা লুট করে দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন, আর এই ত্যাগী বঞ্চিত যারা আওয়ামী লীগ বলতে পাগল, শেখ হাসিনা বলতে পাগল, তাদেরকে কতটা বিপদে ফেলে আপনারা এই অবস্থা আছেন, এতটুকু কুণ্ঠাবোধ করেন না? এর আগেও এই ধরনের নিউজ বেরিয়েছে যে দিল্লিতে কারা কারা অবস্থান করছেন, কলকাতায় কারা কারা অবস্থান করছেন, দামি ফ্ল্যাট ভাড়া নিয়ে, ডুপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা শপিংয়ে যাচ্ছেন, তারা আড্ডায় বসছেন, রেস্টুরেন্টে বসছেন। এগুলো নিয়ে কোনো কথা নেই। কথা নেই এই কারণে যে অনেকে বলছেন মানুষের ব্যক্তি জীবন বলে তো কিছু আছে, বিপদে পড়েছিলেন বিধায় তারা কি কোনো সোশ্যাল কোনো প্রোগ্রামে যেতে পারবেন না? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। যদি দল অথবা দেশের মানুষকেও তো একটা মেসেজ দেওয়া যেত যে আওয়ামী লীগ সরকারের অবনতির জন্য, আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যারা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিছুই না। এও শোনা গেছে দেশের বাইরে বিশেষ বিশেষ কারোর মাধ্যমে লবিস্ট নিয়োগ করতে, মামলা করতে যে একটা ফান্ড লাগে, সেই ফান্ডে এইসব নেতাদের অনেকে মিনিমাম কোনো ধরনের হেল্প করতে চাইছেন না। হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন, কিন্তু দলের জন্য 2 টাকা খরচ করতে চাচ্ছেন না। এই নেতাদের এখনো পর্যন্ত দলে রেখে লাভ কি? আর এই নেতারা নিশ্চয় ভবিষ্যতে রাজনীতি করবেন। রাজনীতি মানে আওয়ামী লীগ যখন সুসময় ফিরে পাবে, যদি কখনো আওয়ামী লীগ আবার সরকার গঠন করে, এরাই তো ঘুরে ফিরে আসবেন। কোন নীতি নৈতিকতার ভিত্তিতে, কোন ধরনের চক্ষু লজ্জার মানে ফেলে দিয়ে তারা এই ত্যাগী নেতা কর্মীদের সামনে এসে দাঁড়াবেন? দেশের কথা বাদই দিলাম। অতএব যারা বলছেন যে ব্যক্তি জীবনের স্বাদ আল্লাহ তো থাকতেই পারে, সৌজন্যতা রক্ষা করার বিষয় থাকতেই পারে, কিন্তু এরকম চরম